একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। 2 ঘন্টার মাত্র 2টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। মিউচুয়াল ফান্ড সেক্টরের কথা যদি বলি, সেক্টরের গ্রাফ থেকে তো আসলে বোঝা যাচ্ছে যে প্রপার একটা আপসুইং হয়েছে, হয়ে কিন্তু এখন কারেকশনের ফ্লোতে আছে। তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা গতকালে যেটা মেনশন করতেছিলাম, যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, আজকে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো সুইংটাও কিন্তু উপরের দিকে যায় নাই। গতকালে যেটা বারে বারে মেনশন করতেছিলাম যে ভলিউমের দিক দিয়ে খুবই ভাইটাল হবে। সো এখন আবার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। এই সেক্টরের রিয়াক্টিভ যে স্টকগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু সেম সিনারিও, যে আনইউজুয়াল ভলিউম উপরে উইক ছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। ফর এক্সাম্পল ক্যাপিটেকের কথা বলছি, ক্যাপ এম বিডিবিএল এর মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। ক্যাপ এম আইবিবিএল যে স্পিডে উপরে গিয়েছিল তার চেয়ে বড় স্পিডে মনে হচ্ছে পড়ে গেছে, ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে পারে নাই। গোল্ডেন জুবিলির মধ্যেও সেম রিফ্লেকশন। গ্রামীণ S2 কিন্তু এর ব্যতিক্রম না। এইদিকে রিলায়েন্স ওয়ান কিন্তু ট্রেন্ডি প্রবণতাতে আছে। সো আজকে ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো আসলেও ভলিউমটা কিন্তু ডেভেলপ করতে পারে নাই। সামনে কিন্তু প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্সের জায়গাও আছে, এটাও মাথায় রাখতে হবে। এসিএমএল লেকচার ইকুইটির মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, ভলিউমের ডেভেলপমেন্ট নাই। সামহাও যদি নতুন করে আবার ভলিউম ডেভেলপ করে কিন্তু উপরের দিকে যায় সেটা ডিফারেন্ট ইস্যু, মানে এই সেক্টরের কথা অ্যাজ এ হোল বলতেছি। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের মধ্যে বসুন্ধরা পেপারের কথাও বলতে চাই। মুভিং এভারেজ রেজিস্ট্যান্স, ইন্ডেক্সের কারেকশনের ফ্লো, ওর মধ্যেও কারেকশনের ফ্লো। হাক্কানি পাল্পটাকে একটু বেটার হলেও লাগতেছে, কারণ ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। ক্যান্ডেলস্টিক অনুযায়ী খারাপের মধ্যেও ভালো বলতে চাই। ভলিউমের ডেভেলপমেন্ট রাখলে কিন্তু এখান থেকেও ভালো হতে পারে। কেপিপিএলটাকে অবজারভেশনের মধ্যে রাখতে বলতেছি, কারণ এই ধরনের সিনারিও থেকে কিন্তু অনেক সময় আপসুইং হয়। অ্যাটলিস্ট ওর যে এই পড়ে যাওয়ার ফ্লোতে ছিল সেই ফ্লোটা কিন্তু বন্ধ হয়ে একটু সাইড সুইংয়ের মধ্যে আছে। স্টক প্রাইসের লাইফ সাইকেলের কথা যেটা বলি, সো কিছুদিন এরকম কনসোলিডেশন সাইড সুইংয়ের থেকেই কিন্তু বড় আবার একটা র্যালির দিকে যায়। তো সেই প্রেক্ষাপট থেকে কেপিপিএল লুকস গুড। মনোস্পল, এটাকেও মুভিং এভারেজ রেজিস্ট্যান্সের কথাই বলতে চাই। এক্সপেক্টেড তো কারেকশন। পেপার প্রসেসিং নিয়ে তো লাস্টের দিনই বলতেছিলাম যে ক্যান্ডেল ওয়াইজ ভালো লাগতেছিল, ভলিউমটাও বৃদ্ধি পেয়েছিল। তো আজকে কিন্তু তার চেয়েও বেশি ভলিউম বৃদ্ধি করে এটাই আনইউজুয়াল ভলিউম বলতে চাচ্ছি, এবং ক্যান্ডেলস্টিকের মধ্যেও কিন্তু রিফ্লেকশন চলে আসছে সেল সিনারিওটাই। এক্সপেক্টেড কিন্তু কারেকশন মনে হচ্ছে, কারণ প্রাইসটা একটা সময় অনেক ভালো ছিল, সাস্টেইন করতে পারে নাই। সো ইন্ডেক্সের রিফ্লেকশনও ভালো না। সোনালী পেপারের মধ্যেও অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন। এই মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের কথাটাই মেনশন করতে চাই।
এ পর্যায়ে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সো এখন আসলে এক সাইডে ইন্ডেক্সটাকে রেখেছি, আর এক সাইডে এই সেক্টরের স্টকগুলোকে নিয়ে দেখব। ইন্ডেক্সের রিফ্লেকশনটা আরও ভালোভাবে বোঝার জন্য এই সাইডে আসলে ইন্ডেক্সটাকে নিয়ে আসা হয়েছে। সো ইন্ডেক্সটা এই জায়গায় কনস্ট্যান্ট থাকবে, এদিকে স্টকগুলো চেঞ্জ হবে। প্রথমে যে স্টকটা বলতে চাই এসিআই, দেখেন ইন্ডেক্সের রিফ্লেকশন, ইন্ডেক্সের যে একটা আপসুইং হয়েছে, এসিআইয়ের মধ্যেও কিন্তু ছোট হলো একটা আপসুইং হয়েছে। এখন ইন্ডেক্স রেজিস্ট্যান্স পে কারেকশনের রিফ্লেকশনে এসিআইয়ের মধ্যেও অলমোস্ট সেম টাইপেরই কিন্তু রিফ্লেকশন। এসিআই ফর্মুলার কথা যদি বলি, ইন্ডেক্সের সাথে এই আপসুইংয়ে রিফ্লেক্টেড হোক আর না হোক, কারেকশনে কিন্তু ঠিকই রিফ্লেক্টেড হচ্ছে। সেইটাই মেনশন করতে চাই যে ইন্ডেক্সের কারেকশন হলে বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু কারেকশনের রিফ্লেকশনটাই থাকে। একমি ল্যাবের মধ্যেও কিন্তু ছোট একটা আপসুইং, দেন কিন্তু উপরে উইকলি চলে আসছে। সো এখন কিন্তু এক্সপেক্টেড কারেকশন। একমি পেস্টিসাইডের কথাও বলতে চাই যে ইন্ডেক্সের যে এই যে আপসুইং, এই আপসুইংয়ের সাথে কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল। এখন ইন্ডেক্সের রিফ্লেকশনও ভালো না, একমি পেস্টিসাইডের মধ্যেও কারেকশনের রিফ্লেকশন। অ্যাডভেন্টও কিন্তু ছোট পরিসরে রিফ্লেক্টেড ছিল, এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। ইন্ডেক্স যেমন মুভিং এভারেজ 20 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, অ্যাডভেন্ট মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়ে এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই আছে। এমবি ফার্মা প্রপার একটা সাইড সুইং, সাইড ট্রেন্ডের মধ্যেই ছিল, ইন্ডেক্সের ছোট হলেও কিন্তু একটা আপসুইং হয়েছে। কিন্তু এই যে এখন কারেকশনের রিফ্লেকশন, ওর মধ্যেও কিন্তু কারেকশনের রিফ্লেকশন চলে আসছে। সো এক্সপেক্টেড কিন্তু এখানেও কারেকশন। এশিয়াটিকও কিন্তু ছোট পরিসর ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড ছিল আপসুইং এর ক্ষেত্রে, সেল সিনারিও। এখন কিন্তু কারেকশনের রিফ্লেকশন নেই ভাবা উচিত। বিকন ফার্মা নাথিং স্পেশাল, খুব যে ভালো রিফ্লেক্টেড হয়েছে এরকম না। ও কিন্তু আবার ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজে খুব একটা খারাপ এসছে এরকমও কিন্তু না। সো অবজারভেশনের মধ্যে রাখেন। বেক্স ফার্মার কথাও বলতে চাই, এখন কিন্তু কারেকশনের প্রতিই ভাবতে হবে। এই বাউন্স ব্যাকটাও, এটাকে যদি বাউন্স ব্যাকও বলি, এটা যে ফ্রুটফুল হবে না এরকমই মনে হচ্ছে। গ্লোবাল হেভি কেমিক্যালসের মধ্যেও দেখেন ইন্ডেক্সের এই আপসুইং এর রিফ্লেকশনটা আছে, কিন্তু এখন কিন্তু কারেকশনের প্রতি ভাবা উচিত। ইবনি সিনাও রিফ্লেক্টেড, এখন কিন্তু সেল সিনারো টাইপ সিনারিও। লামানা ফার্মা রিফ্লেকশন তো ভালো না, ভলিউম ডিক্লাইনিং, কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। অরান ইনফিউশন আজকের ক্যান্ডেলটাকে আসলে আমি গত দিনের হাফ রেট বাউন্স ব্যাকের রিফ্লেকশনটাই বলতে চাচ্ছি। সো যে পরিমাণে ভলিউম ডেভেলপ করেছে এটাকে আনইউজুয়াল বলতে চাচ্ছি। সো প্রিভিয়াস সুইংয়ের যে টপ, এসব জায়গার কাছাকাছি থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। সো সেম ভলিউম কন্টিনিউ না হলে সুইংটা যে খুব একটা ভালো করবে এরকমও বলতে চাচ্ছি না। অরান ফার্মাও কিন্তু ইন্ডেক্সের সাথে এই ছোট পরিসরে রিফ্লেক্টেড ছিল, এখন কারেকশনের ফ্লোতে নিচের দিকেই চলে আসতেছে এরকমই মনে হচ্ছে। ফার্মাইড ইন্ডেক্সের এই ছোট আপসুইংয়ে যে খুব ভালো রিফ্লেক্টেড হয়েছে তেমনও কিন্তু না, প্রপার ডাউন ট্রেন্ডি ডাউন সুইংয়ের মধ্যেই আছে। রেনাটা ভালো লাগতেছে, ভালো লাগতেছে ইন এ সেন্স ওর মধ্যে কারেকশনের রিফ্লেকশনটা নাই, মুভিং এভারেজ 20টাকে ক্রস করে ফেলেছে। যদিও ইন্ডেক্স ভালো ফ্লোতে না থাকলে অনেক ভালো সিনারিও কিন্তু ভালো করতে পারে না। এই আপসুইংয়ে তো ডেফিনেটলি রিফ্লেক্টেড ছিল, ওর এখনও কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন। সালভার কথা বলতে চাই, দেখেন ইন্ডেক্সের এই আপসুইংয়ের সাথে কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। তারপরে কিন্তু ইন্ডেক্সের মধ্যেও উপরে উইক সিনারিও, আজকে তো কারেকশনটাই রিফ্লেক্টেড হয়েছে, ওর মধ্যেই কিন্তু প্রপার সেই রিফ্লেকশনটাই আসতেছে। তো নিচে এসে আবার বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু নতুন করে ট্রিটমেন্ট করার জায়গা হবে। সিল্কোর মধ্যেও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেকশনটা ছিল, এই যে আপসুইংটার কথা বলতে চাচ্ছি, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স, এখন এক্সপেক্টেড কারেকশন। সিলভার মধ্যেও অলমোস্ট সেম টাইপেরই সিনারিও। স্কোয়ার ফার্মাও রিফ্লেক্টেড ছিল, কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, এই মুভিং এভারেজের রেজিস্ট্যান্স কথাটাই বলতে চাচ্ছি। টেকনোড্রাগও ছোট পরিসরে প্রপার রিফ্লেক্টেড ছিল, দেখেন অলমোস্ট একই টাইপেরই সিনারিও, এখনো কিন্তু প্রপার কারেকশনের ফ্লোতে আছে। ওয়াটা নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। আসলে ইন্ডেক্সের ফ্লো নিয়ে ট্রেড প্ল্যান করাটা খুব জরুরি, এই জন্যই ইন্ডেক্সটাকে এই সাইডে নিয়ে আসছিলাম। টেকনোড্রাগের কথাও যদি বলি, দেখেন এই যে এর আগের যে আপসুইংটা হয়েছে, প্রপার একটা আপসুইং হয়েছে, টেকনোড্রাগ কিন্তু ওর মধ্যেও আপসুইং হয়েছে। সো অলমোস্ট একই টাইপের সিনারিও, ইন্ডেক্সের কারেকশন হয়েছে, ওর মধ্যেও প্রপার কারেকশন হয়েছে। ইন্ডেক্সের এই ছোটো আপসুইংয়েও কিন্তু টেকনোড্রাগও রিফ্লেক্টেড ছিল, তারপর আবার সেল সিনারি হয়ে কিন্তু প্রপার কারেকশনে চলে আসতেছে। সো ইন্ডেক্সের রিফ্লেকশনটা নিয়ে ট্রেড প্ল্যান করাটা খুবই জরুরি। ইন্ডেক্সের রিফ্লেকশনটা যদি থাকে তাহলে দেখবেন যে ইন্ডেক্সের উপরেই আমাদের দেশের বেশিরভাগ স্টকই রিফ্লেক্টেড হয়। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কথা যদি বলি, ইএইচএল প্রথমেই আসতেছে। কিছুদিন আগেও কিন্তু ওর মধ্যে খুবই সুন্দর একটা আপসুইং ছিল এবং ট্রেন্ডি মধ্যে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সামহাও এখন যে রিফ্লেকশন ভালো না। আজকে তো মুভিং এভারেজ 20টাকে ক্রস করে ফেলেছে,
এক্সপেক্টেড ইন্ডেক্সের কারেকশনের সাথে রিফ্লেক্ট হয়ে ওর মধ্যেও কিন্তু কারেকশন। সাই পাওয়ারের মধ্যেও কিন্তু এই রিসেন্ট আপসুইংয়ে রিফ্লেকশনটা ছিল, এখন কিন্তু আবার কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। সমরিতার মধ্যেও সেম টাইপের রিফ্লেকশন, ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড ছিল, মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, ভলিউমটাও ডেভেলপ করেছে, এখন কিন্তু আবার নতুন করে কারেকশনের ফ্লো। সাপোর্ট আগে থেকেই তো সুন্দর রিফ্লেক্টেড ছিল, কিন্তু রিসেন্ট সিনারিও ভালো না, প্রপার কারেকশন হয়ে নিচে চলে আসার সিনারিও। এনার্জি সেক্টরের মধ্যেও অ্যাপেক্স ফুড লো পেড আপ ক্যাপিটাল স্টক, প্রপার সাইড সুইংয়ে চলতেছে, নাথিং স্পেশাল। অ্যাপেক্স টার্নারের মধ্যেও সেম রিফ্লেকশন। বাটার শু তো বরাবরের মতোই, নাথিং স্পেশাল, প্রপার একটা সাইড সুইংয়ের মধ্যে আছে। ফরচুন এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে, কিন্তু ইন্ডেক্স ভালো না করলে খুব একটা ভালো প্লে করবে বলে আমার কাছে মনে হয় না। লেগাসি ফুড পরে যাওয়ার ফ্লোর মধ্যেই আছে আমার কাছে মনে হচ্ছে। সমতা লেদার পজিটিভ বিষয় হচ্ছে কারেকশন হচ্ছে না, একটা সাইড সুইংয়ের মধ্যে আছে এবং এটা মুভিং এভারেজের উপর দিয়ে হচ্ছে, ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পেরেছে, সো এটাকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে তো 3টা স্টক, সো ফর এক্সাম্পল বাংলাদেশ সাবমেরিন কেবলস, আজকের রিফ্লেকশনটা ভালো না, আমার কাছে মনে হয়েছিল এখান থেকে হয়তো একটু কনসলিডেশন করে উপরের দিকে যাবে, কিন্তু ইন্ডেক্সের কারেকশন হলে ওর মধ্যেও কারেকশনটা এক্সপেক্টেড হবে। জিপি নাথিং স্পেশাল, এটা পড়ে যাওয়ার ফ্লোর মধ্যেও আছে, ওর মধ্যেও কিন্তু মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। রবির মধ্যেও সিনারিও ভালো না, সেল সিনারিও প্রপার ফলোড বাই কারেকশন, ভলিউমটাও ডিক্লাইনিং, এক্সপেক্টেড মোর কারেকশন। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কথা বললে বেস্ট হোল্ডিং, এটারও রিফ্লেকশন ভালো না, এই ইন্ডেক্সের সাথে ছোট আপসুইংয়ে রিফ্লেক্টেড ছিল, তারপরে সেল সিনারিও হয়ে এই যে বাউন্স ব্যাকের কথা বলেছিলাম, এই বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, কিন্তু বাউন্স ব্যাক পরের দিন হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল ভালো না আসলে কিন্তু সুইংটা উপরের দিকে যায় না, তারই রিফ্লেকশনটাই পাওয়া গেছে, ভলিউমও ডিক্লাইনিং। এখন এই ডাউন সুইং কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখতে হবে। পেনিনসুলার মধ্যেও রিফ্লেকশন ভালো না, কারেকশনের ফ্লো, ভলিউমটা যেহেতু খুবই স্লোলি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, আর কারেকশন যদি প্রপার হয় এটা অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। সিপার সেম রিফ্লেকশন, কারেকশনের রিফ্লেকশন। ইউনিক হোটেলের মধ্যেও কিন্তু মুভিং এভারেজের রেজিস্ট্যান্স, সো কোনো স্টক আগে রিফ্লেক্টেড হয়, কোনো স্টক পরে রিফ্লেক্টেড হয়, এটা যেমন আজকে যেমন ইন্ডেক্সের মধ্যে সেল সিনারিওর পরে কারেকশনের রিফ্লেকশন, ইউনিক হোটেলের মধ্যে কিন্তু 2 দিন আগে থেকে সেল সিনারিও অ্যান্ড কারেকশনটাই কন্টিনিউ করতেছে। এ পর্যায়ে সর্বশেষ যে সেক্টরটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর। আমাদের দেশে তো সবচেয়ে বেশি স্টক পারহ্যাপস এই টেক্সটাইল সেক্টরের মধ্যেই আছে। এসিএফএল দিয়ে যদি শুরু করি, ও কিন্তু এইখান থেকে বললে একটা ট্রেন্ডি প্রবণতার মধ্যে ছিল, কিন্তু এখন কিন্তু এই মুভিং এস 20টাকে ক্রস করে ফেলেছে, যেটা এই সিনারিওর মধ্যে আমরা দেখি নাই, সো রিফ্লেকশন তো ভালো না। এআইএল এটাকেও আমি একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও বলতে চাই, ভলিউমটাও গতদিন হচ্ছে ডেভেলপ করেছে, সো এআইএল এর সিনারিওটাও ভালো লাগতেছে। আফতাবাটাও যেমন হাফ হার্টেড ছিল, ভালো লেগেছিল, এআইএল এর মধ্যে এরকমই একটা রিফ্লেকশন বলতে চাই, ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে ভাইটাল হবে আপকামিং ডে। আলহাস্টেক্স আজকে কিন্তু ক্যান্ডেলের উপরে উইক সহ একটা সিনারিও এসছে, কিন্তু ফ্লো দেখে মনে হচ্ছে যে হয়তো আর উপরের দিকে যাবে, কারণ ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ রাখতে পেরেছে, খুবই সুন্দর ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে, সেটাই দেখতে চাই এই ঊর্ধ্বমুখী প্রবণতা কোথায় গিয়ে শেষ হয়। আলিফ ইন্ডেক্সের সাথে কিন্তু রিফ্লেক্টেড ছিল, এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। আনলিমার মধ্যেও কিন্তু এই মুভিং এভারেজের রেজিস্ট্যান্স, এখন কারেকশনের ফ্লো। অ্যাপেক্স স্পিনিং নাথিং স্পেশাল, প্রপার্স ডাউন ট্রেন্ডি সাইড সুইংয়ের মধ্যে আছে। আর্গন ডেনিমও ছোট পরিসরে রিফ্লেক্টেড হয়ে এখন কারেকশনের ফ্লো, এই একইটাই কিন্তু বারে বারে রিপিট হচ্ছে, আমি সবসময় যেটা বলি যে স্টক প্রাইস সবসময়ের জন্যই সেম। সিএনএ টেক্সও ছোট পরিসরে রিফ্লেক্টেড হয়ে প্রপার সেল সিনারি জেনারেট করে এখন কারেকশনের ফ্লোতে আছে। ঢাকা ড্যাংয়ের কথা যদি বলি, আমরা তো আসলে ভালো একটা আপসুইং দেখেছি, কিন্তু এটাকেও সেল সিনারি বলতে চাই, কারণ এটা সুইংয়ের শেষের দিকে হতে পারে, ভলিউমটাও লক্ষণীয়। দেশ গার্মেন্টস যে ফ্লোতে দাঁড়িয়েছে এটাকে আমি সেল সিনারি বলতে চাই। ডিএসএসএল তো প্রপার একটা আনপ্রেডিক্টেবল আপসুইং হয়েছে, কিন্তু এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে এটাও ট্রেড প্ল্যান করার জায়গা বলে মনে হয় না, কারণ মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না, আর ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে অনেক কিছুই হতে পারে। দুলামিয়া কটন এগুলোকেও সেল সিনারি বলতে চাই। স্কোয়ারেন্টের মধ্যে কারেকশন তো আগে থেকেই শুরু হয়ে গেছে, এটারই কন্টিনিউশন হয়তো হবে। ইটিএলও কিন্তু ছোট পরিসরে রিফ্লেক্টেড ছিল, এখন কারেকশনের ফ্লো। ফেক ডিল কিন্তু বলেছিলাম যে আনইউজুয়াল একটা আপসুইং হয়েছে, এরকম আনইউজুয়াল আপসুইংয়ের ক্ষেত্রে আনইউজুয়াল ডাউন সুইং এক্সপেক্টেড, তো এখন কিন্তু আবার সেই কারেকশনের ফ্লো। এইচআর টেক্স কিন্তু এর মধ্যে সুন্দর রিফ্লেক্টেড ছিল, এখন কিন্তু আবার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে, ক্যান্ডেল যাই আসুক, কারণ ভলিউমটা ডিক্লাইনিং। কেটিএল এর মধ্যেও ছোট্ট আপসুইং,
এখন কিন্তু কারেকশনের ফ্লো। সো ঘুরে ফিরে আসলে একই কথাই বলতে হয়। মালিকের কথাও যদি বলি, এই যে মুভিং এভারেজের রেসপন্স পেয়ে এখন কিন্তু কারেকশনের ফ্লোতে চলে আসছে। যেটা আমরা এইখানেও দেখেছি, এইখানেও দেখেছি। মুন্ডো ফ্যাব্রিক্সও রিফ্লেক্টেড এখনো আছে বলতে চাই, কারণ ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ডেফিনেটলি কারেকশন আর সেল সিনারিও। কুইন্সাউথ তো ভালো করেছিল, সুন্দর একটা আপসুইং হয়েছে, কিন্তু চার্টে লাল আসতেছে। ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো না, ভলিউমটাও একটু ডিক্লাইনিং মনে হচ্ছে। সো এক্সপেক্টেড কারেকশন। স্টাইল ক্রাফটের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো হলেও জানিউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে, সেটাও লক্ষণীয়। ভিএফএস এর কথাও বলতে চাই, খুবই ছোট পরিসরে আপসুইং এর পরে সেল সিনারিও ভলিউমটা ডেভেলপ করতে পারে না, এক্সপেক্টেড কারেকশন। সোনারগাঁও কিন্তু আপসুইং হয়ে কিছুদিন আগে রিফ্লেক্টেড হয়ে এখন কিন্তু আবার কারেকশনের ফ্লোতেই চলতেছে। সো আপনি যদি ইন্ডেক্সের সাথে প্রত্যেকটা স্টককে নিয়ে বসেন, ইন্ডেক্সের রিফ্লেকশনটা পাবেন। ফর এক্সাম্পল সোনারগাঁর কথাই বলি, এই যে আপসুইংটা হয়েছে, দেখবেন এইখানে ইন্ডেক্সের একটা আপসুইং ছিল, এই যে কারেকশন কিংবা সাইড সুইং এর ফেস, এখানে ইন্ডেক্সও ভালো করে নাই। আর এই রিসেন্ট যে ইন্ডেক্সের আপসুইংটা হলো, এখানেও দেখবেন সোনারগাঁও রিফ্লেক্টেড হয়েছে, ইন্ডেক্সের মধ্যে আপসুইং হয়েছে। তো এখন ইন্ডেক্সে কারেকশন চলতেছে, ওর কারেকশন হয়তো 2-1 দিন আগের থেকেই শুরু হয়ে প্রপার কিন্তু কারেকশনে চলে আসতেছে। তো ইন্ডেক্সের রিফ্লেকশন নিয়ে চার্টগুলোকে দেখলে আমার কাছে মনে হয় না যে ট্রেড প্ল্যান করাটা খুব একটা ডিফিকাল্ট। সো পরিশেষে যদি ইন্ডেক্সের 3 মিনিটের চার্টটা দেখতে চাই আসলে, যে গতকালই যেমন বলতেছিলাম যে এই অংশটা তো গতকালের অংশ, যে ডাউন ট্রেন্ডি ফ্লোতে আছে, এক্সপেক্টেড ডাউন ট্রেন্ডেই থাকবে, সেটারই কিন্তু রিফ্লেকশনটাই পাওয়া গেছে। এই যে ডাউন ট্রেন্ডই চলতেছিল, এইটারই কিন্তু প্রপার কন্টিনিউশন। এখন এই ডাউন ট্রেন্ড কয়দিন কন্টিনিউ থাকে এটা মার্কেট ডিসিশন নিবে। স্টক প্রাইস তো সুইং করে করে চলে, এখন ডাউন সুইং চলতেছে, একটা বাউন্স ব্যাক না পাওয়া পর্যন্ত যে মার্কেটটা আবার সেলার থেকে শিফট হয়ে বাইরের কাছে যাবে এরকমও কোনো কিছু বলা যাচ্ছে না। আবার যদি ডে চার্টে ফিরে আসি, ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে যদি বলি যে গতকালের যে টাইপের ক্যান্ডেল পেয়েছিলাম, সো এটাই ছিল আসলে পোর্টফোলিও খালি করে ফেলার দিন। কারণ কোনো স্টকের মধ্যেও ভালো সিনারি ওইভাবে ছিল না, ইন্ডেক্সের মধ্যেও সেল সিনারি টাইপ চলে আসছিল। আজকে তো তার কারেকশনের প্রপার রিফ্লেকশনটাই পাওয়া গেছে। আবার নিচে এসে যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, ওইটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সো আপকামিং ডেইস ইন্ডেক্সটা এই নেতিবাচক প্রবণতা থেকে এটা ইতিবাচক প্রবণতায় যাবে এবং সেটা খুব অচিরেই যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।